স্টার্ট করো তুমি। তুমি এন্টার করছো সেটা জিজ্ঞেস করো। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ, চলে আসো। বসুন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আপনার সম্পর্কে বলুন। স্যার আমি অ্যাডলিনা ইসলাম। আমি নদিয়া জেলার টেউটুটু ব্লকের পরশুন্ডা গ্রাম থেকে আসছি। আমি 2011 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির ভিক্টোরিয়া কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করি এবং 2013 সালে ছত্রপতি সাহুজি মহারাজ ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাশ করি এবং 2021 সালে আমি আহ, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আহ, গাজল কলেজ থেকে বিএড পাশ করি। আচ্ছা, বিএড করার পর তারপরে এই 25 সাল অবধি কি করছিলেন? বিএড করার পরে এই মাঝখানে একটু কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলো দিয়েছিলাম, মানে পড়াশোনা করছিলাম। আচ্ছা, সেটাই কিরকম, কোনো সাকসেস হয়েছে এর মধ্যে? না স্যার। আচ্ছা, আপনি এর আগে মাদ্রাসার পরীক্ষা দেননি? মাদ্রাসা পরীক্ষা দিয়েছিলাম, তবে পাশ করতে পারিনি। আচ্ছা, সো আপনার হবি কি? উম, হবি, যদি বলি হবি যেটা ভালো লাগা, তো হুম। আমার কাউকে কিছু মানে কারোকে কিছু দিতে আমার খুব ভালো লাগে। মানে একটা কারোর কিছু প্রয়োজন থাকলে সেটা আমি মানে সবসময় দেওয়ার জন্য আমার খুব মনটা হয় যেন তাড়াতাড়ি, মানে এগুলো আমার কল্পনা করতে ভালো লাগে যে আমার যদি কিছু হয়, চাকরি বাকরি হয়, আমি কাউকে এরকম একটা কিছু দেবো, এই টাইপের একটু হবি ভাবনা মানে মানে এই। আমাদের আমাদের যেটা করতে ভালো লাগে, যেটা স্যার আমরা আমার করি। এটাই করতে ভালো লাগে। ওকে, ফাইন। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দুটি স্কিমের কথা বলুন, যেগুলো এরকম মানুষকে হেল্প করা সংক্রান্ত স্কিম। এনজিও পশ্চিমবঙ্গ সরকারের দুটো স্কিমের নাম বলুন, যেটা পশ্চিমবঙ্গ সরকার মানুষকে হেল্প করে, এই ধরনের স্কিম। যেমন হেল্প করে বলতে তো একটা লক্ষ্মীর ভান্ডার, ওকে। আর আর মেয়েদের পড়াশোনার জন্য সবুজ সাথী। আচ্ছা, দুটোই আমাকে একটু ক্লারিফাই করুন, কোনটায় কি প্রোভাইড করা হয়, কত সালে লঞ্চ হয়েছে? লঞ্চ হয়েছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কোনটায় কি প্রোভাইড করা হয়? সবুজ সাথী স্কুলের মেয়েদেরকে সাইকেল দেওয়া হয়, আর লক্ষ্মীর ভান্ডার ছেলেদের প্রতি দেওয়া হয় না মাসে। কেন? ছেলেদের দেওয়া হয় না? সবুজ সাথী, হ্যাঁ ছেলেদেরও দেওয়া। ওকে, কোন ক্লাসের বাচ্চাদের দেওয়া হয়? 9-10 বলতো। ওকে, আচ্ছা। আর লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে মাসে বিবাহিত মেয়েদেরকে দেওয়া হয় 1,000 টাকা করে। তারপরে বিবাহিতদের বৃদ্ধ দেওয়া হয় ভাতা। নাকি পরিবারের কোনো নেতৃস্থানীয় কোনো মহিলাকে দেওয়া হয়? হ্যাঁ, পরিবারের কোন একটা মহিলা, বিবাহিত মহিলাদেরকে দেওয়া হয়। আচ্ছা, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা তো হয়েছে 15th অগস্ট 1947, রাইট? হুম, পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে? 1947 সালে 14ই আগস্ট। কেন? হুম, তাদের কি আলাদা আইন ছিল, মানে তাদের ইন্ডিপেন্ডেন্স আর আমাদের ইন্ডিপেন্ডেন্সের আইন কোনটা? আইনের নাম তো সেম, ভারত শাসন আইন, ভারতের স্বাধীনতা আইন 1947। তো সেটাই ওদের কেন 14ই আগস্ট, আমাদের কেন 15ই আগস্ট? বলতে পারছি না। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের টাইমের ডিফারেন্স কতটা? 30 মিনিটসের, 30 মিনিটের। আর পাকিস্তানের সঙ্গে ভারতের টাইমের ডিফারেন্স কতটা? 30 মিনিটস। তাহলে যখন আমাদের ভারতবর্ষে রাত্রি 12টায় ইন্ডিপেন্ডেন্স হলো 1947 সালের 15th অগস্ট, তখন পাকিস্তানে 8 ঘন্টা পিছিয়ে আছে। তাই বাই হুম, ডিফল্ট তাদের টাইমটা হয়ে গেল 14th অগস্ট। ভারতের ক্ষেত্রে 15th অগস্ট, অ্যাট দ্য সেম সেম টাইম ওটাও কার্যকরী হচ্ছে, বাট ওটা যেহেতু পিছিয়ে আছে তাই জন্য ওটা 30 মিনিটস পিছিয়ে গিয়ে 14th অগস্ট হয়ে গেল। আচ্ছা, আমাকে বলুন, অ্যাম্বাসেডর আর হাই কমিশনার এই দুজন পদাধিকারীর ডিফারেন্স কি? অ্যাম্বাসেডর
হাই কমিশনার? উম, আচ্ছা, আপনার কি ঠিক জানি মাস্টার্সে কোনো স্পেশাল সাবজেক্ট ছিল, স্পেশাল পেপার ছিল? না স্যার। আচ্ছা, আপনার কোনটা ফেভারিট পেপার কোনটা? পলিটি, গ্রুপ বি। আচ্ছা, গ্রুপ বি পোর্শন। তো আমাকে আপনি ভারতের সংবিধানের প্রস্তাবনাটা একটু বলে শোনান। সেটা তো মুখস্থ নেই। নাই, কোনো অসুবিধা নেই। আপনি আমাকে বলুন আমাদের সংবিধানের আহ, দুটো এরকম আর্টিকেল বলুন যে আর্টিকেলগুলোতে ছেলে এবং মেয়েদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে। আর্টিকেল 14, ওকে। আর্টিকেল 14, অনেকগুলো আর্টিকেল আছে। আর্টিকেল 14, 16, 15 নয়। 15। আচ্ছা, আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কোনো তত্ত্ব, যে তত্ত্বটা আমাদের বর্তমানে গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কোনো এরকম তত্ত্ব বলতে পারবেন? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের না স্যার। আচ্ছা, আমাকে জন রলসের থিওরি অফ জাস্টিস আর অমর্ত্য সেনের থিওরি অফ জাস্টিসের মধ্যে ডিফারেন্স কি বলুন? জন রলসের থিওরি অফ জাস্টিস হচ্ছে স্যার, মানে সমান ভাগে, এমন ভাগে ডিভাইড করা যেটা আহ, উম, আচ্ছা, কোনো অসুবিধা নেই। আপনি আমাকে আহ, আপনি কি বিএড এর টপিক তৈরি করেছেন ডেমো দেওয়ার জন্য, সেটা আমাকে বলুন। কি তৈরি করেছেন, কোনটা ডেমো নেবেন? মৌলিক অধিকার। দিন। স্যার এই বোর্ডে দেবো, তাহলে এটাকে আমি একটু স্ট্যান্ড করে দিই। সিম্পল, কোনো অসুবিধা নেই। ফ্রন্ট, ব্যাক ব্যাক ক্যামেরা যেভাবে সুবিধা। দেখা যাচ্ছে, অসুবিধা নেই। বিকজ স্টার্ট। স্যার দেখতে পাচ্ছি। একদম, স্টার্ট করতে পারেন। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা আজকের ক্লাসে আলোচনা করব। বিষয়টি হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। এই এই বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত। তার আগে আমরা বলি যে অধিকার কাকে বলে। আমরা মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে ব্যক্তির পরিপূর্ণ বিকাশের জন্য কিছু সুযোগ সুবিধার প্রয়োজন হয়। ব্যক্তির এই সুযোগ সুবিধার জন্য রাষ্ট্র থেকে ব্যক্তির এই সুযোগ সুবিধার জন্য পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র থেকে যেগুলো আমরা সুযোগ সুবিধাগুলো পাই, সেগুলোকেই বলা হয় অধিকার।
এবার মৌলিক অধিকার কাকে বলে? মৌলিক অধিকার হচ্ছে এই অধিকারগুলির মধ্যে যেগুলি ব্যক্তির বিকাশের জন্য একান্ত অপরিহার্য এবং আদালত কর্তৃক সুরক্ষিত এবং সংবিধানে লিখিত আদালত কর্তৃক সুরক্ষিত তাকেই মৌলিক অধিকার বলে। এবার তোমাদের মনে হতে পারে ব্যক্তিত্ব বিকাশ কি? ধরো যে মৌলিক অধিকার যদি না থাকতো তাহলে আমরা এই যে স্বাধীনভাবে চিন্তা করছি, চলাফেরা করছি, তারপর নিজস্ব মত প্রকাশ করছি, ইচ্ছে মতো জীবিকা নির্বাহ করছি, সেগুলো আমরা করতে পারতাম না, তাহলে আমাদের আত্মবিকাশ থেমে যেত। ঠিক এই জন্যই সংবিধান আমাদেরকে কিছু মৌলিক অধিকার দিয়েছে যেগুলো সংবিধানে লিখিত আছে আর আদালত কর্তৃক সুরক্ষিত আছে। আদালত কর্তৃক সুরক্ষিত মানে এই অধিকারগুলি থেকে রাষ্ট্র যদি আমাদেরকে কোনোভাবে বঞ্চিত করে তাহলে আমরা রাষ্ট্রের এগেনস্টে সুপ্রিম কোর্টে ৩২ নম্বর ধারা অনুযায়ী এবং হাইকোর্টে ২২৬ নম্বর ধারা অনুযায়ী যেতে পারি। সেটা আমরা পরে আলোচনা করব। এবার প্রথমে আমরা দেখি যে মৌলিক অধিকারের অধ্যায় কত। অধ্যায় হচ্ছে এটা তৃতীয়, আর ধারা হচ্ছে ১২ থেকে ৩৫ নম্বর ধারা। এই মৌলিক অধিকারটি মূল সংবিধানে ছিল ৭ প্রকার। ৭ প্রকার। ১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে একটি আর্টিকেল বাতিল করা হয়। সেটা ৩০০ কম আইনি অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে মূল সংবিধানে ছিল ৭টা, একটা বাদ চলে যায়, তাহলে থাকছে বর্তমানে ৬টা। বর্তমানে থাকছে ৬টা মৌলিক অধিকার। এবার এই ৬টি মৌলিক অধিকারগুলো আমরা এক এক করে জেনে নেব। কি হচ্ছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার হচ্ছে ১৪ থেকে ১৮ নম্বর ধারা। ১৪ থেকে ১৮ নম্বর ধারাতে সাম্যের অধিকার লেখা আছে। এবার হচ্ছে ২ হচ্ছে স্বাধীনতার অধিকার। ১৯ থেকে ২২ নম্বর ধারা। তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার। তেইশ থেকে ২৪ নম্বর ধারা। এরপরে হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। এবার হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। পঁচিশ থেকে ৩০ নম্বর ধারা হচ্ছে ধর্ম। ২৫ থেকে ২৮। তারপর হচ্ছে শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার। এটা হচ্ছে ২৯ থেকে ৩০। তারপরে হচ্ছে শাসনতান্ত্রিক
বুদ্ধিবিধানের অধিকার। এটা হচ্ছে ৩২ নম্বর ধারা। এই ৩২ নম্বর ধারাকে ডক্টর আম্বেদকর সংবিধানের প্রাণ ও আত্মা বলেছেন। ঠিক আছে? তোমরা সব বুঝতে পারছো তো? এই পরপর ৬টা মৌলিক অধিকারগুলো। এবার আমরা এক এক করে আলোচনা করব যে সাংবিধানিক, এরপর আমরা একটা একটা করে আলোচনা করব। আচ্ছা, আপনি এবার শেষ করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, ওখানে আপনি 33-32 অব্দি বললেন, 33, 34 আর 35 ওই তিনটা আর্টিকেলে কি আছে বলুন। স্যার ৩৫ আছে সশস্ত্র বাহিনী, পুলিশ, ডিফেন্স, এদের এদের ক্ষেত্রে পার্লামেন্ট কিছু মৌলিক অধিকার বাতিল করতে পারে। এটা 35-এ আছে। হুম। শিওর? আচ্ছা, 33-34-এ কি আছে? মার্শাল ল, মিলিটারি। আচ্ছা, ঠিক আছে, চলে আসুন, বসুন। সার্কের ফুল ফর্ম বলুন। সার্কের ফুল ফর্ম। আচ্ছা, এই এসআইআর এর ফুল ফর্ম বলুন। এখন তো এসআইআর হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছিল, তো এসআইআর এর ফুল ফর্ম বলুন। স্পেশাল ইন্টেন্সিভ ডিভাইস। কি হচ্ছে এতে, কি কাজ করা হচ্ছে এর মাধ্যমে? স্যার এখানে নতুন করে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে, যারা ভোটার দেওয়ার যোগ্য সেসব তালিকা তৈরি করা হচ্ছে নতুন করে, যেন কোনোভাবে আহ, নতুন করে হচ্ছে না সংশোধন করা হচ্ছে? সংশোধন করা হচ্ছে। আমাদের এসআইআর এর যে অ্যাক্টিভিটিটা করছে ইলেকশন কমিশন, এটা কত নম্বর ধারা অনুযায়ী করছে, ক্লজ সহ বলবে। ৩২৪। উইথ ক্লজ, কত নম্বর ক্লজে আছে? প্লাস প্লাস ওয়ান। আচ্ছা, শিওর? আপনি আমাকে বলুন যে আমাদের ভারতবর্ষে সাম্প্রতিককালে একজন রাষ্ট্রপতি ভিজিট করতে এসেছেন, কোন দেশের রাষ্ট্রপতি এসেছেন? রাশিয়া, পুতিন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোর মধ্যে কতগুলো রাষ্ট্রে এই মুহূর্তে মহিলা প্রধানমন্ত্রী রয়েছে? মহিলা প্রধানমন্ত্রী কোন রাষ্ট্রে রয়েছে শেখ প্রতিবেশী হাসিনা ভারত? ছিল, তবে এখন তো নেই। কে ছিলেন? বাংলাদেশের শেখ হাসিনা। না, আমি বর্তমান জিজ্ঞেস করছি। বর্তমানে নেই কেউ, তাই তো? কোনো মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী নেই? তবে স্যার নেপালে মহিলা জাস্টিস হওয়ার কথা ছিল, সেটা এই মুহূর্তে আমার মানে জানা নেই যে উনি হয়েছেন কি আচ্ছা, আর আর কোথাও? না। আচ্ছা, ঠিক আছে, আপনি আসতে পারেন। অনেক ভুল হচ্ছে, অনেক ভুল। প্রথমত তো তুমি আই কন্টাক্টের ইস্যু কেন? আই কন্টাক্ট করতে পারছো না কেন? তাকে পড়ানোর সময় তো পুরো ঘুরে পড়িয়েছো, আমি রেকর্ড করেছি, ভিডিওটা তোমায় দেবো। তুমি পুরো ওইদিকে ঘুরে পড়ালে, মানে তুমি বোর্ডের দিকে তাকিয়ে পড়ালে, এবং পড়ানোর স্টার্টিং এ কম্পিটিটিভ ফিল্ডের যে মৌলিক অধিকার পড়ায় সেটা পড়াতে শুরু করলে, যেটা এখানে পড়াতে হবে না। ছাত্রছাত্রীদেরকে ওইগুলো পড়ার দরকার নেই, কটা ছিল না, দরকার নেই। তুমি তো ওখানে টাইম পাবে 3 মিনিট, 3 থেকে 3.5 মিনিট, বাংলায় তাই হয়েছে। তুমি এখানে অন্তপক্ষে 6 মিনিট টাইম নিয়েছো, তুমি নিজে দেখে নেবে। তো প্রথমত, যখন স্টার্টিং করবে কোনো, মানে ইন্টারভিউতে যেরকম ভয়েস, তোমার ক্লাসেও সেই একই ভয়েস, একদমই তা নয়। তুমি ইন্টারভিউ যখন নিচ্ছ তখন তোমার মধ্যে ভয় কাজ করছে, ফাইন। কিন্তু যখন বোর্ডে চলে এলে, তোমার হাতে যখন পেন এলো, তোমার ইরেজার এলো, তখন তো তোমার মধ্যে টিচার সুলভ অ্যাক্টিভিটি আসবে, তোমার গলার মধ্যে একটা বেশ পজিটিভনেস আসবে,
যে হ্যালো স্টুডেন্টস, তোমাদের একটা দারুণ ইন্টারেস্টিং আমি একটা বিষয় বলবো, এবং এই ইন্টারেস্টিং বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে একদম ওতপ্রোতভাবে যুক্ত। তোমরা নিশ্চয়ই জানো যে অধিকার কাকে বলে, এবং সেই অধিকারগুলোর আমরা আজকে কিন্তু 6 রকমের যে অধিকার সেটা জানবো। চলো আমরা তাহলে স্টার্ট করি। এই গলা দেখো, আমি যে তোমার সঙ্গে কথা বলছিলাম, যখন আমি কথা বলতে লাগলাম ক্লাসে, আমার ভয়েস টোন চেঞ্জ হয়ে গেছে, এবং আমি যে কথাগুলো বলছি কেউ যদি চোখ বুজে ঘুমোয়, সে কিন্তু ভয়েস শুনে জেগে উঠবে। আমি বলছি না এতটা ভালো, বাট তোমাকে সেভাবেই বলতে হ্যাঁ, হবে যাতে জেগে ওঠে। তো এটা ঠিক করতে হবে। আর আই কন্টাক্ট ইস্যু আছে, মানে সেটা ক্লাসে নিতে গিয়েও, তোমার বাঁ হাতে ছিল ইরেজার, তুমি যখন ইরেজারটাকে মুছবে তখন তুমি দেখছি ডান হাতে শিফট করে তারপর মুছছো। তাহলে ওটা এখনো অভ্যাস হয়নি তোমার। ওটা অনেক প্র্যাকটিস করতে হবে যাতে বাঁ হাতেই মুছতে পারো। সেই ছোট্ট একটুখানি জায়গায় মুছতে গিয়ে তুমি ডান হাতে নিয়েছো যাতে এটা বেটার করে কাজ করাতে পারো, কিন্তু তা করলে হবে না, তোমাকে বাঁ হাতে বাম হাতে থাকলে বাম হাতেই মুছবো। এক্স্যাক্টলি তাই তো নিয়ম। আর তোমার যে তুমি তো মানে লেফট হ্যান্ডার তো নও। না, লেফট হ্যান্ডার নও, তার মানে তোমার ডান হাতেই থাকবে, মানে বাঁ হাতেই থাকবে, ওটা লেফট হ্যান্ডেই থাকবে। আর তুমি যে লিখছো, তুমি হাতের এই জায়গাটা সাপোর্ট নিয়ে লিখছো, খাতায় যেমন করে লেখো, রাইট? সো হুম, দিস ইজ রং মেথড, এটা একদমই মেথড না। তোমাকে ওটা একটু উঁচু করেই লিখতে হবে যাতে ওদের মনে না হয় যে তুমি একটা আনপ্রফেশনাল ওয়েতে লিখছো। তুমি প্রফেশনাল ওয়েতেই তোমাকে লিখতে হবে, এবং সেটা একটুখানি সুন্দর করে, মানে একটু অভ্যাস করবে, কিছু না, মানে 10 বার 12 বার অভ্যাস করলে ওটা হয়ে যাবে। মানে অভ্যাসের সমস্যা আছে, মানে অভ্যাস হয়নি এটা মনে হচ্ছে আমার। আবার আবার আমি ফিরে আসি, তোমার ক্লাস নেওয়া যেগুলো বলেছো সব ঠিকঠাকই বলেছো, কিন্তু স্টার্টিংটা এরকম করে করবে যে ওই আমি দেখছিলাম ওখানে বিষয় তুমি লেখো না, এটা তো ক্লাস। তো তোমার ক্লাসের পরে বিষয় ওখানে লিখতে হবে। আর স্টার্টিং করার আগে বলতে হবে যে আমি এই ক্লাসরুমটাকে, মানে আমি এটাকে একটি কাল্পনিক ক্লাসরুম হিসাবে ধরে নিয়ে আমি ক্লাস স্টার্ট করছি স্যার। ঠিক আছে? একটা পারমিশন নিতে পারো যে স্যার আমি কি এটাকে ক্লাসরুম হিসেবে ধরে নিয়ে শুরু করতে পারি, এটা বলতে পারো। বা ভাববাচ্চে বললে যে আমি তাহলে স্যার এটাকে একটি ক্লাসরুম ভেবে নিয়ে স্টার্ট করছি। এবার এটা তুমি কি বলবো স্যার? হ্যাঁ, এটা এটা কি বলবে। এটা ছাত্রছাত্রী বলে বলবে না, মানে অনেকে দেখছি বলছে যে আমি কি আপনাদের ছাত্রছাত্রী ভাবে, দরকার নেই বলার, ওদেরকে ছাত্রছাত্রী ভাবতে যাবেই বা কেন, আর ওরাই বা বাবাতে দেবে বা কেন। বললে হয়তো না বলবে না, কিন্তু এটা ওদের কাছে একটা সম্মানজনক ব্যাপার। এরকম যে আমি স্যার আমার সামনে আমি কল্পনা করে নিচ্ছি যে আমার সামনে কিছু স্টুডেন্ট আছে। হ্যাঁ, না না, তুমি এমনি বলবে যে এই রুমটাকে আমি একটি কাল্পনিক ক্লাসরুম হিসেবে ধরে নিয়ে ক্লাস স্টার্ট করছি। তাহলে আর বলার দরকার নেই স্টুডেন্ট কে, চক ডাস্টার কি, চেয়ার টেবিল কিছু বলতে পারে না। কাল্পনিক ক্লাস মানে ক্লাসরুমে যা 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 হয়, আমি অবশ্যই ক্লাসরুমে স্টুডেন্ট ছাড়া তো আর পড়াবো না, কিন্তু স্টুডেন্ট আমি ভেবে নিয়েছি, ওটা বললেই হবে। এইবার তুমি স্টার্ট করলে, স্টার্টিং যখন করলে প্রথমেই হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং হোক, হোয়াট এভার যেটা তুমি বলতে চাও, গুড আফটারনুন হলে তোমার টাইম, ইন্টারভিউ টাইম অনুযায়ী ধরে বলতে হবে সেটা। 12টার আগে টাইম হলে গুড মর্নিং বলা বেটার, 12টার পরে হলে মানে গুড আফটারনুন বলবে। সেটা তুমি তোমার মতো নাও বলতে পারো, তুমি এমনিও বলতে পারো যে হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো। তাহলে আজকে আমরা নতুন একটা টপিক স্টার্ট করবো। এর একদিন বলে গেছিলাম যে মৌলিক অধিকার স্টার্ট করবো, তো চলো মৌলিক অধিকার স্টার্ট করি। মৌলিক অধিকার আমরা 6টা অধিকারের উপর আজকে ফোকাস করবো, যেহেতু তোমার হাতে টাইম বেশি নেই। এবার স্টার্ট হয়ে গেল, তুমি প্রথমে আর ওই কতগুলো ছিল, কোন পার্টে ছিল, কোন আর্টিকেলে ছিল, দের ইজ নো নিড। ইউ হ্যাভ টু রাইট ডাউন কি ডিরেক্টলি কি অধিকার কাকে বলে, তুমি যেটা বোঝাচ্ছিলে যে অধিকার হচ্ছে আমাদের, অত দরকার নেই যে মানে একটু নর্মাল একটু প্রিসাইজ করে বলবে, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে এরকম, যে তাদের কাছে যেটা তুমি যেটা একটা এক্সাম্পল মনে হয় দিলেও, তো সেরকম একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করে দাও যে হ্যাঁ এটাকে অধিকার বলে। চলো। আর এটা বলার দরকার নেই যে মানে অতটা মানে আহ, ওটা বলো না যে আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজন এবং এটা আমাদের সংবিধানের মধ্যে প্রোটেক্টেড থাকে, ব্যাস এটুকু বললেই হবে। দেন তুমি এবার 6 রকমের মৌলিক অধিকার যেটা বলছিলে, ওটা যখন বলছো পুরোটাই তুমি ব্যাক করে লিখে গেলে, তোমার ওখানে বোর্ড ওয়ার্কটা ইজ আ পার্ট অফ ইউর ডেমো ক্লাস, ইটস নট দ্য হোল থিংস। তোমার ফোকাস হয়ে গেল পুরো ওইটাই। তো ওটা অত ফোকাস করবে না, তুমি এদিকে ঘুরে যাবে। সামনের অধিকারটা লিখলাম। প্রথমে দিলাম সামনের অধিকার, তারপর আবার সামনে তাকাবো। হ্যাঁ, কোনো দরকার নেই তোমার যে 6টাই তোমাকে লিখতে হবে তার কোনো গ্যারান্টি নেই। তুমি লিখেছো না 6টা বললে, ব্যাস 1 নম্বর। চলো 1 নম্বরে কি আছে বলতো, 1 নম্বর হচ্ছে সামনের অধিকার। 2 নম্বর, 2 নম্বর করলে বোর্ডে লিখতে 2 নম্বর দিয়ে মুখে বললে দরকারই নেই ওখানে লেখার। আমি সঙ্গীতা একটা ক্লাস নিয়ে, সঙ্গীতা অন্য একটা টপিক নিয়েছে, হোয়াট এভার যেটাই নিয়েছে, ও যেভাবে নিয়েছে ওইভাবে লেখার চেষ্টা করো। ও মানে যারা এখন অব্দি মক দিয়েছে তার মধ্যে সঙ্গীতাটা আমার মনে হয়েছে ঠিকঠাক। আরো অনেকের হয়েছে ঠিকঠাক, সঙ্গীতাটা বেটার হয়েছে। মানে অনলাইনে খুব মুশকিল না, এই যে মোবাইলে হুম, দেখেছি, কিন্তু ও ঠিকঠাক করে নিয়েছে। আমি দিয়ে দেবো তোমাকে সঙ্গীতাটা, ভিডিওটা দিয়ে দিচ্ছি। শেয়ার করো না বা বলো না ওকে যে তোমারটা দিলাম, হ্যাঁ, হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দিয়েছি। ঠিক আছে। তাহলে তুমি হুম, এটা ওইগুলো একটু ইমপ্লিমেন্ট করবে। আর
এই ওয়েতে করবে, মানে অত তোমার বোর্ডের উপর ফোকাস দেবে না, তুমি ক্লাসের উপর ফোকাস দাও, সামনে স্টুডেন্ট আছে তাদের কথা বোঝার চেষ্টা করো, মানে তারা তাদের প্রতি তুমি যে মানে অ্যাটেন্ডেন্স দিচ্ছ সেটা কিন্তু তোমার ক্লাস নিতে গিয়ে বোঝা যায়নি, তো সেটা একটা খামতি বলে আমার মনে হয়েছে। ওগুলোকে ঠিক করে নাও। এবার চলে আসি টপিকের মধ্যে, মানে ইন্টারভিউ যেগুলো জিজ্ঞেস করেছিলাম প্রশ্ন। তুমি জানো না শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিলা, নেপালের প্রধানমন্ত্রী মহিলা? হ্যাঁ, মানে মানে যখন চলছিল, কথা চলছিল তখন কিন্তু এবার তারা যে শ্রীলঙ্কাতেও তো আছে, শ্রীলঙ্কার তো মহিলা প্রধানমন্ত্রী। হুম, হুম। দুটো জায়গায় আছে, এটা বলতে হবে, এটা ইম্পর্টেন্ট। মেয়েদের যে ধরনের প্রশ্ন করে, মানে যে কোথায় কেউ মহিলা আছে এইসব জিজ্ঞেস করে, ঠিক আছে? দিল্লির মুখ্যমন্ত্রীর কথা জিজ্ঞেস করতে পারে, বিহারের ইলেকশন জিজ্ঞেস করতে পারে, তোমার তো এগুলো মানে তৈরি নেই মনে মনে হলো আমার। মানে অনেকদিন আগে আমি বলেছি যেগুলো নিউজ পেপার রেগুলার কদিন পড়ো, তাহলে ওটা আস্তে আস্তে ব্রেনে থাকবে, একদিনে পড়ে শেষ করা সম্ভব নয় ওটা। এটা যেমন ওদিকে তোমাকে যখন জিজ্ঞেস করলাম সার্কের ফুল ফর্ম, তখন আটকে গেল, এটা উচিত নয়। সার্কের ফুল ফর্ম তো জানার কথা, সাউথ ইস্ট এশিয়ান অ্যাসোসিয়েশন কোঅপারেশন, অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, তো সহজ ছিল। এটা এটা অ্যাকচুয়ালি হঠাৎ করে ইন্টারভিউ ডেট পড়ার পর আমিও মানে আমার একটু অনেক প্রবলেমের অ্যাকচুয়ালি মধ্যে দিয়ে এক গেছে, তো তারিখ দু একদম তারিখে বুঝতে হওয়া পেরেছি। উচিত ছিল, 1 তারিখ 2 তারিখে হওয়ার কথা ছিল ইন্টারভিউটা। সেটাই, আমি সেটাই। সেপ্টেম্বর থেকে স্টার্ট করেছি, তুমি চিন্তা করো 22শে সেপ্টেম্বর থেকে আমি তোমাদের ক্লাস প্রোভাইড করছি আর এগুলো বলে যাচ্ছি। কতবার করে আমি ইন্টারভিউ অনলাইনে বলেছি আমি নিতে। দেখে নেবো স্যার এই দুদিনে। হ্যাঁ, একটু দেখে নাও, কারণ যত তোমার জানা থাকবে, যত তোমার পড়া থাকবে, তত তুমি কনফিডেন্স থাকবে। তুমি আমার কাছে খুব একটা ইজি ফিল করছো না, মানে তাহলে ওখানে গিয়ে অতটা আনইজি ফিল করবে, এটা আমি এক্সপেক্ট করছি। হ্যাঁ, তো আমিও ধীরে ধীরে তাই ভাবলাম এখন, যে আমি ওখানে সামনে গিয়ে মৌলিক অধিকার বলতে গিয়ে ঘাবড়ে যাচ্ছি। ঘাবড়ে যাচ্ছিলে, আমি ভুলে যাচ্ছিলে কথা, তুমি ভুলে ভুলে যাচ্ছিলে কথা। যাচ্ছিলাম, তো হ্যাঁ আমি অত তাই অত বড় ভাবছি। করে বলো তখন না, সিম্পল ওয়েতে বলো, অত বড় করে বলতে যাও না। সিম্পল দেখো তোমার কি, তুমি কতটা জানো মৌলিক অধিকার, সেটা তোমার কাজ হচ্ছে না এখানে। এখানে তুমি তোমার জানার বিষয়টা, মানে একটা জিনিস খুব ভালো করে পড়া আর একটা জিনিস খুব ভালো করে পড়ানো, দুটোর মধ্যে হাজার পার্সেন্টেজের ফারাক আছে। তো তোমাকে সেটা বুঝতে হবে যে তুমি পড়াচ্ছ, তুমি নিজে কি জানো সেটা ওখানে জাহির করার প্রয়োজন নেই। তুমি বোর্ড ভরে লিখে দিলে ওতে কোনো মার্কস নেই, বোর্ডের যে 2 মার্কস দেবে সেই 2 মার্কসই দেবে। যদি কোনো জায়গায় স্পেলিং ফেলিং ভুল থাকে তাহলে 1 নম্বর কেটে নেবে, এই হচ্ছে ওখানে ভাগটা করা আছে। তাহলে তোমার দরকার নেই না অত ভরিয়ে লেখা, যত ভরাবে তত ভুল হবে। সেদিনকে একটা স্টুডেন্টকে লিখতে দিলাম, সে লিখলো তাকির, তারিখ লিখতে গিয়ে লিখলো তাকির, মানে টেনশনে তো, তো একার ক্ষয়সী র লিখে দিত, তো এই এর দরকার নেই না আমার অত, মানে চাপ যে নেওয়ার। বোর্ডে গিয়ে তো লেখা, ডেটটা লিখলাম, তারপরে তো আমি তো টপিকের নাম বলে দিচ্ছি, না মৌলিক এটা অধিকার ও না না, আমি কি ফান্ডামেন্টাল। করতে হবে বলেছি, লেফট সাইডে তুমি ডেট লিখলে ফাইন, রাইট সাইডে তুমি বিষয় লিখলে, কারণ তোমার এর আগের ক্লাসে হিস্ট্রি নিয়ে গেছে, পরের ক্লাসে জিওগ্রাফি নিতে আসবে। তো স্টুডেন্টকে তো তোকে সাবজেক্ট নিয়ে ঢোকাতে হবে, তুমি ঢুকলেই তো তোমার পড়া সাবজেক্টটা তো মেনশন করতে হবে। বিষয় লিখলে বিষয়টা রাষ্ট্রবিজ্ঞান, এইবার আজকের পাঠ সেটা তুমি মাঝে আজকের পাঠ লিখতেও পারো, না লিখে তো সরাসরি মুখে বললে আজকের পাঠ মৌলিক অধিকার, এইভাবে স্টার্ট করো। তুমি যেহেতু পুরো মৌলিক অধিকার পড়াচ্ছ না, একটু একটু পোর্শন পড়াচ্ছ, তাই সেক্ষেত্রে তোমাকে এটা বলা উচিত যে মৌলিক 6 প্রকার মৌলিক অধিকার আছে আমরা করবো, তাহলে হেডিংটা এটা করতে পারো, বা তুমি মৌলিক অধিকার করতে পারো, অসুবিধা কিছু নেই। বলে দিলে মৌলিক অধিকার, আজকে আমরা 6 ধরনের মৌলিক অধিকার সম্পর্কে জানবো, তাহলে হয়ে গেল। তাহলে বেসিক হলো বিষয়, এদিকে ডেট, আর মাঝখানে আজকের পার্ট না হলেও যেটা করেছো তুমি, ওটা করেছো অলরেডি, তো সেটা করতে হবে। আর সব থেকে ভাইটাল, যেটা ম্যাক্সিমাম জায়গায় এখনো মানে খুব একটা কেউ ফলো করছে না, সেটা হচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে টিচারদের পারমিশন নেওয়া। মানে সে প্রথমত তোমার একটা জিনিস বলে দিই, খামতি আছে, সেটা হচ্ছে যে শেষে গিয়ে যখন বলবে শেষ করো, তুমি শেষ করে দিলে, বলে ঠিক আছে। না, এরকম নয়, শেষ করো মানে হচ্ছে তোমাকে একটা ফিনিশিং দিতে হবে। যেমন ধরো খাতা তুমি ডেসক্রিপটিভ লিখছো, দুম করে যদি টিচার বলে যে যাও খাতা দাও, তুমি কি দিয়ে দাও? নাকি তুমি বলে স্যার আর 2 মিনিট দিন, আমি একটু এই শেষটা করে দিই, উপসংহার লিখে তারপর শেষ করো। ওখানে যেমন এরকম ফিনিশিং করতে হয়, এখানেও তাই করতে হবে। তুমি প্রয়োজনে বলো যে স্যার আমি কি আর 1 মিনিট টাইম পেতে পারি, যদি তোমার টাইমে ম্যানেজ না হয়, টাইম হয়তো ম্যানেজ করতে পারোনি, সেক্ষেত্রে তুমি আর 1টা মিনিট টাইম নিয়ে তুমি এবার বলো যে ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটুকু বুঝলাম এইটুকু থেকে আমাদের একটুখানি বলে নিই, যেটা আমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের এমসিকিউ থাকবে, তো এখান থেকে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। যেমন ধরো আমাদের ভারতবর্ষের সংবিধানে, মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার, কত ধরনের মৌলিক অধিকার ছিল, দিয়ে অপশন আছে 6টি, 7টি, 5টি, 3টি, আমি জানি না এটা কোন সেমিস্টারে আছে, এটা এটা ফার্স্ট সেকেন্ড দুটোতেই আছে। ফার্স্ট সেমিস্টারে আছে, সেকেন্ড সেমিস্টারে আছে? হুম, হুম। তাহলে ফার্স্ট সেমিস্টারে তুমি বললে এই এমসিকিউ যেহেতু দিতে পারবে তুমি, তাহলে এই কোশ্চেনটা দিলে, তাহলে কি হবে বলো তো? বললে 1 সেকেন্ড থেমে বললে
আচ্ছা আমি বলে দিচ্ছি, এটি 7 ধরনের ছিল। তুমি জানো এই কথাটা প্রথমে ক্লাসে একটু বলে দিও তাহলে যখন স্টার্ট করছো। কারণ তুমি যদি এই কোশ্চেনটা রাখতে চাও, অন্য কোশ্চেনও রাখতে পারো, তুমি এটাও রাখতে পারো যে এটা স্যার কখন বলবো যে এরকম যে তোমাদেরকে তো? পড়ানো হয়ে গেল, যে আমার 6 রকমের মৌলিক অধিকার আমরা বুঝে নিলাম, যে এই 6 রকমের মৌলিক অধিকার এগুলো আরো ডিটেইলস আমরা নেক্সট দিন পড়বো। চলো তাহলে আমরা একটু দেখে নিই এইখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে, যেহেতু এটা আমাদের ফার্স্ট সেমিস্টার, তোমরা জানো আমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। তো এখান থেকে ধরো বিভিন্ন রকম এমসিকিউ হয়, প্রায় 6 থেকে 7 রকমের এমসিকিউ। মধ্যশিক্ষা পর্ষদ 9 রকমের বলেছে, কিন্তু পলিটিক্যাল সায়েন্সে 9 রকম করা যায়নি। এবারে পরীক্ষার কোশ্চেন লিস্টে দেখেছো আমি শেয়ার করে দিয়েছিলাম, 6 রকমের করতে পেরেছে। তো শূন্যস্থান পূরণ দিয়ে ওখানে এমসিকিউ মানে অপশন দেওয়া থাকে, তো সেরকম করতে পারো শূন্যস্থান। অথবা আমি যেটা বললাম যে কতগুলি ছিল, বা দরকার নেই কতগুলি ছিল বলতেই হবে না, কতগুলি মৌলিক অধিকার বর্তমানে সংবিধানে রয়েছে এই বলে কোশ্চেন দিলে, 6টি 7টি 5টি না 3টি, তখন একটুখানি থামলে বলো তো কি হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা 6টি হবে, 6 ধরনের আমাদের মৌলিক অধিকার বললাম আমি, একটু আগে ডিসকাস করলাম যে 6 ধরনের মৌলিক অধিকার। এই যে শেষ করলে, তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম। নেক্সট দিন আমরা এই 6 ধরনের মৌলিক অধিকারের আরো ডিটেলসে জানবো। ঠিক শেষ করবো। যখন তুমি মৌলিক অধিকার বলবে তোমাকে কিন্তু 33, 34, 35 বা এরকম কোনো আর্টিকেল দিয়ে জিজ্ঞেস করতে পারে, শিক্ষার অধিকার দিয়ে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা আপনি তো বললেন যে এটা সংবিধানে দেওয়া থাকতে হবে, তো অনেক অধিকার সংবিধানে দেওয়া নেই, যেমন প্যাসিভ ইউথনেশিয়া সংবিধানে দেওয়া নেই, বা এই যে রাইট টু গো অ্যাব্রড সংবিধানে দেওয়া নেই, তাহলে কি ওগুলো মৌলিক অধিকার নয়? তখন বলবে হ্যাঁ স্যার কিছু মৌলিক অধিকার রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন আর্টিকেলের ইন্টারপ্রিটেড রাইট হিসেবে প্রোভাইড করা হয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে। তো সেইভাবে এরকম আরো কিছু রয়েছে, সবটাই সংবিধানে আছে এরকম নয়, সংবিধানে যা দেওয়া থাকে তার ব্যাখ্যা করেও কিছু কিছু অধিকার কোর্ট প্রোভাইড করেছে, তো সেটা তুমি বলে দিলে। আর 33, 34, 35-এর মধ্যে 35-এ তা দেওয়া নেই, 33-এ দেওয়া আছে। তুমি 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 যেটা বললে আর্ম ফোর্সের জন্য কনফিডেন্সের সঙ্গে বললে হ্যাঁ স্যার ওইটাই আছে, 35-এ আছে। যখন কোনো কিছু ওরা মানে ক্রস কোশ্চেন করছে, যদি খুব কনফিডেন্স থাকো যে কনফার্ম যে আমি যেটা ঠিক জানি, তাহলেই তুমি আর্গুতে যেও। তবে আমার অ্যাডভাইস হচ্ছে দেয়ার ইজ নো নিড ফর এনি আর্গু। যদি এরকম ওরা ক্রস চেক করে, বলে স্যার তাহলে আমি একটুখানি এটা চেক করে নেবো, এটা বলে দাও। দরকার নেই যে কনফিডেন্সের সঙ্গে বলা, যখন ভুল হচ্ছে বা তুমি কনফিডেন্ট নও, এটা হচ্ছে কাজ। আর যেটা এন্ডিং এ বলছিলাম যে এটা বলা হয়ে গেল, তাহলে ক্লাস শেষ হয়ে গেল, পরের দিন কি হবে বলে দিলে। এইবার হচ্ছে বলা যে স্যার আমি কি বোর্ডটা পরিষ্কার করে দেবো। এটা তো একটা দায়িত্বের মধ্যে পড়ে, একজন টিচার বোর্ড না পরিষ্কার করে আবার ইন্টারভিউতে ঢুকে গেল, একদম সঠিক হয়ে নয়। তোমাকে একটা পারমিশন নিতে হবে, অনেক সময় হতে পারে ওরা অবজার্ভ করবে, সে একটু ওয়েট করতে বলবে, অথবা ওরা বলবে হ্যাঁ আপনি পরিষ্কার করে দিতে পারেন, তাহলে ওটা পারমিশন নিয়ে মুছেও দিতে হবে, ওটাও কাজের মধ্যে পড়ে, এবং ওটাও বাঁ হাতেই মুছতে হবে। তাহলে ওটা একটু প্র্যাকটিস করে নাও। ওটাকে জিজ্ঞেস করে বুঝবো? জিজ্ঞেস করে মোছাটাই বুদ্ধিমানের, কারণ ওরা যদি অবজার্ভ করতে চায় তুমি মুছে দিলে তাহলে তো ওরা অবজার্ভ করতে পারলো না, তো সেটা একবার জিজ্ঞেস করে নেবে। নর্মালি কিছুই না, স্যার আমার হয়ে গেছে আমি এবার বোর্ডটা ক্লিন করে দেবো। আচ্ছা। ওরা যদি বলে হ্যাঁ, হ্যাঁ মৌলিক অধিকারটা যখন আমি বলছি যে অধিকার কাকে বলে, তারপর মৌলিক অধিকার কাকে বললাম, তারপরে ভেঙেছি বললাম কতগুলো ব্যক্তিত্ব আমরা বিকাশ। যেহেতু টাইমটা খুব বেশি দিচ্ছে না, ওরা 3 থেকে 3.5 মিনিট টাইম দেওয়ার পর স্টপ করে দিচ্ছে। এবার কি হয়, আমরা একটা ভাবনা চিন্তা করে ক্লাস নিচ্ছি আর দুম করে যদি স্টপ করে দেয় না, পুরো খেই ঘেরে যায়, তখন ধরাটা খুব মুশকিল হয়। তা আমার অ্যাডভাইস হচ্ছে দেয়ার ইজ নো নিড কি তুমি অধিকার কি আর বলার প্রয়োজন, তুমি মৌলিক অধিকার বলছো তুমি মৌলিক অধিকার থেকে স্টার্ট করো। এখানে তোমার তো অনেক টাইম নেই, টাইম থাকলে তুমি সবই বলতে, যেহেতু টাইম নেই তুমি মৌলিক অধিকার থেকে স্টার্ট করো, যে মৌলিক অধিকার এইটা। এইবার 6 রকম তুমি তো ফোকাস করছো 6 রকমের মৌলিক অধিকারের উপর, তুমি সেটার উপর ফোকাস করো, সেটার কথা বলো। এবং বেটার হয় যদি ওই মৌলিক অধিকার যেগুলো বলছো সেগুলো যদি একটুখানি ওই মানে আর্টিকেল গুলো তুমি তো মানে এখান থেকে হাইফেন দিয়ে লিখছো যে 14 থেকে 18, বেটার হয় কি 14, 15, 16, 17, 18 এরকম করে লেখা, এটা অনেক বেটার হয়। আর অ্যাটলিস্ট মুখে বলে দাও, কারণ কি হবে এটা সবাই করবে, মানে 14 থেকে 18 এরকম করে সবাই লিখবে, যে একটু অন্যরকম লিখবে সেটা ওদের চোখে একটু বেটার লাগবে। কারণ কি আমরা ওখানে যখন বলছি যে 14 থেকে 18 অসুবিধা নেই, কিন্তু 19 থেকে যখন 22 বলছি, 21-এ এ বলে যে একটি আর্টিকেল আছে, এটা কিন্তু ইন্ডিকেটেড হচ্ছে না মানে, তাই না? হ্যাঁ, ওটা 21-এর এতে, দিয়ে বলে হ্যাঁ, দাও, হ্যাঁ। ওটা যদি কমা কমা দিয়ে দাও তাহলে সেটা অনেক বেটার হবে, সেটা ওদের কাছে মানে হ্যাঁ 14, 15, 16, 17, 18। এরকম করে লিখে দাও সবগুলো। অনেকগুলো একটু মুশকিল, সেটা মানে মুখে বলে দাও, দ্যাট ইজ নট নিড কি লিখতে হবে, মুখে অ্যাটলিস্ট বলে দাও যে আমাদের তাহলে, আমি তো বললাম যে 1, 2, 3 করে লিখে জাস্ট 1 নম্বর এটা এই আর্টিকেল এই আছে, 14 আছে, 15 আছে, 16 আছে, 17 আছে, 18 আছে, তারপরে আবার হচ্ছে ফ্রিডম, সেখানে হচ্ছে 19, 20, 21, 21-এর 22 আছে, এরকম করে যদি বলো দ্যাটস বেটার হবে। তো স্যার 20-র মধ্যেও তো আবার 20 ক্লজ ওটাও 1 ক্লজ 2। অত না, অত বলা সম্ভব নয়, অত বলাটা মুশকিলের। কিন্তু 21-এর তো একটা নতুন আর্টিকেল যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট,
মানে সেটা আই থিঙ্ক উল্লেখ করলে একটু বেটার হবে। দেখা গেলো যে তুমি এটা উল্লেখ করলে বললে তোমাকে ওখান থেকে কোশ্চেন করলো, তো সেটা আমি সবসময় এটাই বলি যে এমন কিছু বলো ওনাদেরকে যে তোমার কথা থেকে ওরা কোশ্চেন করে, তাহলে কি হবে, তুমি কনফার্ম থাকো কি আমার এই পরের প্রশ্নটা এইটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তুমি নিজে প্রিপেয়ার থাকছো, তুমি স্যার নিজে আমার তো মনে হচ্ছিল আমি বোর্ডে পড়িয়ে পড়াতে পারবো, কিন্তু আজকে তো আমি পুরো ঘাবড়ে গেছি। আপনার সামনে আমি নিজের ঘরে দিচ্ছি, তাও আমি ঘাবড়ে গেছি। হ্যাঁ, সেখানে ৩-৪ জন বসে থাকবে, সেখানে আরো একটু ঘাবড়ানো স্বাভাবিক। মানে সেই জন্য বলছি একটু প্র্যাকটিস করা, কিছুই না। আর আই কনট্যাক্ট সমস্যা হচ্ছে, মানে প্রশ্নের উত্তর দেওয়ার সময় আই কনট্যাক্ট হচ্ছে না ঠিকভাবে। তো সেটা একটু ঠিক করতে হবে। স্যার রলসের আর আচ্ছা, উম, রলস এর অমর্ত্য সেনের মধ্যে ডিফারেন্স আমি তো স্যার তোমাকে বলি। রলসে যেটা আপনি পড়িয়েছিলেন যে একটা হ্যাঁ, কেক কে সমান হ্যাঁ হ্যাঁ, ওটা ওইভাবে তো হচ্ছে ভেল অফ ইগনোরেন্স বলা হয়। মানে আমাকে অবহিত করা হবে না যে আমি কোন জায়গা থেকে পজিশনটা আমি পাচ্ছি। এটা হচ্ছে রলস এর কনসেপ্ট। অমর্ত্য সেন অন্য বলছে। অমর্ত্য সেন বলছে যে তুমি পরিষেবা দিয়ে দিলে, তারপরেই তুমি মনে করলে যে সবকিছু হয়ে গেছে, আমি জাস্টিস দিয়ে দিচ্ছি, এরকম নয়। তোমার তাকে ক্যাপাবল করতে হবে টু গেট দ্য সার্ভিস। মানে হচ্ছে, ধরো আমি বললাম যে গরিব মানুষ, মানে গরিব ছেলে মেয়েদের তারা পড়াশোনা করার জন্য ইন্টারনেট নেই, ল্যাপটপ নেই, তাই আমি, সরি ইন্টারনেট না, ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই, তাই আমি গরিব যারা দুস্থ ছেলে মেয়ে ওদেরকে সরকার থেকে কম্পিউটার দেওয়া হলো। যারা এইচএস এবার পরীক্ষা দেবে প্রত্যেককে একটা করে কম্পিউটার তার বাড়িতে সেন্ড করে দেওয়া হবে সরকারি টাকায়, তার ফ্রি অফ কস্ট। এবার তোমাকে ধরো দেওয়া হলো, মানে যেহেতু তুমিও এইচএস দিচ্ছ আর আমিও এইচএস দিচ্ছি, আমি দেখা গেল খুব দুস্থ, আমার বাড়ি হচ্ছে সুন্দরবনের কোনো একটা অঞ্চলে, আর তোমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে বা হটেভার বেটার জায়গায়, এবং তোমার সম্পন্ন পরিবার, যেহেতু এটা মানে এরকম তো করতে পারে না যে গরিব মানুষকে খুঁজে খুঁজে দেবে। ক্লাস 12 যারা যারা পরীক্ষা দিচ্ছে সবাই যেমন মোবাইল দেয় আর কি, সেরকমই। তো অমর্ত্য সেন বলছে যে তুমি এটা দিলে, তুমি কিন্তু কি মনে মনে খুশি হলে যে জাস্টিস হয়ে গেছে, রস কিন্তু তাই বলে সবাইকে দিয়ে দিয়ে দাও। অমর্ত্য সেন বলে না, তুমি আগে যে দিচ্ছ তুমি দেখো যে কার কোথায় কিরকম ক্যাপাবিলিটি। তুমি দেখা গেলো যে অ্যাডলিনাকে দিলে, অ্যাডলিনা কম্পিউটার চালাতে জানে, ওর বাড়িতে ইন্টারনেট রয়েছে, ও কম্পিউটার থেকে যাবতীয় সুযোগ সুবিধা লাভ করতে পারবে। কিন্তু সব্যসাচীকে যদি দিলে, তার বাড়ি সুন্দরবনে, তার কোনো ইলেকট্রিসিটি নেই, তাকে তুমি, তার ইন্টারনেট নেই, সেই কম্পিউটার চালাতেই জানে না, তো সে কি করে ওটা থেকে সুবিধা পাবে? তো তুমি সমানভাবে পরিষেবা দিয়ে দিলে মানে সে যে পেয়ে গেল তার কোনো গ্যারান্টি নেই। তাই তোমাকে কি করতে হবে, ওকে ক্যাপাবল করতে হবে টু গেট দিস সার্ভিস। তাকে আগে তোমাকে দেখতে হবে যেখানে দিচ্ছ তার কি ইন্টারনেটের সুবিধা রয়েছে, তার ওখানে কি ইলেকট্রিসিটি রয়েছে, তার কি কম্পিউটার শিক্ষা ফ্রিতে সে কি পেয়েছে। যদি পাই তবে তুমি ওটা দাও, তবে গিয়ে তোমার জাস্টিসটা কমপ্লিট হবে। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স এটা। তো যাই হোক, এটা আমি সেন্ড করে দেবো। স্যার আমার আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি যে দেখছি সবাই ধরেন বলছে যে গ্র্যাজুয়েশনের জায়গায় স্নাতক উত্তীর্ণ হলাম, এইভাবে পড়া দরকার আছে না আমি গ্র্যাজুয়েশন পাস হ্যাঁ, করেছি এটা এত যতটা সালে প্রিসাইজ হয় এটা বেটার হয় যে যে এরকম করে বলা যে মানে এটা অনেকেই মানে করছে, দিচ্ছে না। আমিও আর ইনসিস্ট করছি না, প্রথম বলছিলাম। এটা হচ্ছে মা বাবার কথা একটু বলা উচিত, এটা মনে হয়। তার কারণ হচ্ছে আমাদের এক্সিস্টেন্স তো মা বাবার থ্রু দিয়ে, তাহলে আমরা যদি একটুখানি নামের আগে, এটা কি হয় বাকিদের থেকে আমার স্টেটমেন্ট একটু বেটার হবে। যদি আমার ক্ষেত্রে বলা হয়, আমি বলবো যে হ্যাঁ, আমার নাম সব্যসাচী সাহা, আমার মা পুষ্পলতা সাহা, আমার বাবা ঈশ্বর নিত্যানন্দ সাহা। আমি আমার যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেছি, এন্ড দেন আমি বিএড কমপ্লিট করেছি, এন্ড দেন আমি এই এসএসসি পরীক্ষায় কমপ্লিট করেছি, পাস করে আপনাদের সামনে ইন্টারভিউ দিয়েছি। এই যে আমি বললাম, এটা প্রিসাইজ হলো, আমি কিন্তু বেশি বললাম না, আমি স্কুল কোথা থেকে করেছি, আমার কোথায় আমার থানা, ও তো ওদের মাথায় থাকবে না। ওরা তো সারাদিন ধরে তোমার একা ইন্টারভিউ নেবে না, অনেক ইন্টারভিউ নেবে, কি বলছো ওরা শুনবে না, তোমার ফোকাস করবে ওরা যে গ্র্যাজুয়েশন কবে করেছো বা মাস্টার্সটা, তারপরে বিএডটা, এটা ওরা দেখবে। তারপরে কতটা গ্যাপ ছিল, গ্যাপ যখনই থাকবে তখন ওটা দিয়ে কোশ্চেন করবে যে গ্যাপটা কেন। এবার গ্যাপটা কেন, এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছে। কেউ বলছে যে আমার বিয়ে হয়ে গেছে, একটা আজকে ইন্টারভিউ দিয়েছে, আমি বললাম আমার বিয়ে হয়ে গেছে স্যার, আমি সংসার সামলাচ্ছি। এটা কোনো কথা হলো? আমি ইন্টারভিউতে এসেছি মানে পড়াশোনা, আমি বলো যে হ্যাঁ আমি স্যার সরকারি চাকরির জন্য এবং আমি এসএসসির জন্য পড়াশোনা করছিলাম, প্রত্যেক বছরই শুনি এই বছর হবে, তো আমি প্রিপারেশন নিচ্ছিলাম। তাহলে আমি প্রিপারেশন নিয়েছি, এই দেখুন আমি প্রিপারেশন করে পাস করে আপনাদের সামনে এসেছি। তো এইভাবে প্রিসাইজ করে, যতটা সম্ভব প্রিসাইজ করো। আর এবং স্যার হবিটা কি বলবো? হবিটা আমার হবি তোমার হবি গানও কি করতে আছে? ভালো লাগে, আমি বুঝতে পারছি না হবি কি বলবো। হবি কি অ্যাকচুয়ালি, তোমার হবি তো কিছু আছে। কি মোবাইলে রিলস দেখা, এটা হবি হতে পারে, যে আমি স্যার 5 ঘন্টা ধরে রিলস দেখি। কি আমি স্যার গান গাই, কিংবা আমি স্যার সিনেমা দেখি, আমি অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করি। কি আমি হ্যাঁ স্যার আমি অবসর সময়ে স্যার গান পাহাড়ে বসে পাহাড়ে বসে একটু গান বেড়াতে টান যাই। করি।
তখন আমাকে একদম এক্সাক্টলি। আমি ছোটবেলায় মানে গান-টান শিখেছি। কিন্তু একদম যে গানের জগতে আমি সব অ্যান্সার দিতে পারবো তা না। হ্যাঁ, মানে সেই সেটার জন্য ভয় থেকেই তুমি এমন একটা বললে যেখান থেকে পুরো প্রশ্ন হয়নি। আর আর সে যেটা বলে যে হবি নাকি সেটাই যেটা তার ভালো লাগে। আর আমার এক্সাক্টলি। সত্যি মনে হয় যে আমি অনেকবার খুঁজেওছি যে কোনো এনজিও তে আমার এগুলো কাজ করতে মানে খুব ভালো লাগে বা আমার কল্পনা করতে যে আমার চাকরি হলে আমি কাউকে স্কলারশিপ দেবো। এই ধরনের চিন্তাধারা আমার মানে সত্যি আমার হ্যাঁ, মধ্যে এই জিনিসগুলো কাজ বুঝতে পেরেছি। করে। কিন্তু ওদের কাছে ওটা টাচেবল হবে না। মানে ওদের কাছে ওটা একটা মানে মানে কি ওরা বলবো? একটা ভাববেন যে আমি হয়তো আনপ্রফেশনাল ইমপ্রেস বিষয়। করার জন্য বলছি। হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি। ওদের কাছে ওটা হ্যাঁ, একটা হ্যাঁ। ওদের কাছে তো একটা আমি ঠিক চিন্তাশীল বুঝতে হওয়ার জায়গা পারছি। বলে মনে হবে। তো আমার হ্যাঁ, মনে হয় একদম, তুমি একদম। ইগনোর করে তুমি বলো যে স্যার এমনি তো আমি এই সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে টাইম একদম পাই না। হবি ছোটবেলায় ছিল ছবি-টবি আঁকতাম। এখন সেভাবে হবি স্যার সেরকম কিছু নেই। আমি এখন বই-টই পড়ি বা ইন্টারনেট সার্ফিং করি কিছু একটা এরকম বলতে হবে। যেটা বিশ্বাসযোগ্য হবে। তুমি বা যদি অবশ্য এইভাবে প্রশ্ন সময় করো সে ঘর গুছাই যদি বলি, আমার ঘর গুছাতেও ভালো লাগে না। তাহলে তো ঘর খোঁজার তখন ওই নিয়ে মানে আজকে যেমন জিজ্ঞেস করলে একজন বললো যে আমি স্যার ফেলে দেওয়া জিনিসপত্র আমি কোনো কি বলে ওটা ক্রাফট তৈরি করতে পছন্দ করি। তো ফেলে দেওয়া জিনিসে আমি যখন বললাম যে তাহলে বলো তো যে এই ফেলে দেওয়া জিনিসপত্র জাপানিজরা ওরা ভেঙে দেওয়া ভাঙা জিনিসপত্র ওরা ওটাকে সুন্দর করে গুছিয়ে গাছে রাখে তো ওটাকে কি বলা হয়? তো সে আর বলতে পারলো না। তো এই যখনই কোন যাই বলবে না ওরা ঠিক একটা প্রশ্ন তার থেকে তৈরি করে রাখবে কারণ ওদের কাছে এমনি সেট আপ কোশ্চেন থাকে যেটা ওরা স্টাডি করে ওখানে বসেছে আর দ্বিতীয়ত হচ্ছে ওরা সকাল থেকে 20খানা ইন্টারভিউ দেওয়া হয়েছে ফলে ওরা এরকম 20 রকম প্রশ্ন পেয়েছে ম্যাক্সিমামই কি বলবে আমি স্যার বেড়াতে ভালোবাসি আমি স্যার বই পড়তে ভালোবাসি আমি স্যার সিনেমা দেখতে ভালোবাসি আমি গান করতে ভালোবাসি আমি কবিতা পড়তে ভালোবাসি এই বলবে সবাই আমি একটা এক্সাম্পল দিচ্ছি এইবারই ডব্লিউবিসিএস এর গ্রুপের ইন্টারভিউ রমেশ বলে একটি স্টুডেন্ট সে তাকে আমি বারবার বলে দিয়েছিলাম যখন তুমি কিছু বলবে প্রিসাইজ করে বলবে ছোট করে বলবে ছড়িয়ে বলবে না তাকে যখন জিজ্ঞেস করেছে তুমি কি করতে ভালোবাসো সে যথারীতি তার যেটা ভালো লাগে সেটাই বলেছে যে স্যার আমি বেড়াতে ভালোবাসি তো বলছে আচ্ছা তাহলে বলো একটু আর্জেন্টিনার 4টে দর্শনীয় স্থানের নাম বলো সে তো দেশের বাইরে কখনো বেড়ায়নি তো সে তো সুযোগ দিয়ে দিয়েছে যে আমি বেড়াতে ও তো বলেনি যে ও তো মানে গোটা পৃথিবীর সব জায়গায় করে দিল ও যদি বলতো যে আমার পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাগুলোতে বেড়াতে ভালো লাগে কিংবা হোয়াট এভার সে যদি আরো ছোট করে বলতো যে আমি আমার জেলার মধ্যে বিভিন্ন যে অঞ্চল সেগুলোতে বেড়াতে ভালো লাগে তাহলে কিন্তু জায়গাটা ছোট হয়ে গেল তো তুমি যেটাই বলবে সেটাকে তুমি ছোট করো তুমি ওটাকে ইগনোর করতে দিও না মানে ওটাকে তুমি যদি চালাকি করে ওটাকে স্কিপ করো তাহলে সেটা মুশকিল আবার তোমার এমন একটা হবি যে হবিটা ওই পোর্শনে বলাটা আমার মনে হচ্ছে রিস্কি হবে ওদের হ্যাঁ, কাছে হ্যাঁ। ওটা ওদের কাছে ওটা ফাউল বল মনে হতে পারে যে তুমি এটা একটা গাল গল্প দিয়ে দিচ্ছ তো সেটা ওটা হুম। রিয়েলিস্টিক মনে না হতে পারে তো সেজন্য তুমি এমন একটা কিছু বলো যেটা প্রিসাইজ হবে যেটা তোমাকে সেখান থেকে প্রশ্ন করে বলতে পারবে তুমি এটাই বলো না যে আমার যেটা মনে হয় তুমি বলো যে আমার বাচ্চাদের পড়াতে ভালো লাগে আমার মনে হয় যে তুমি যখন টিচিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ দীর্ঘদিন ধরে তো তোমার মধ্যে কোথাও একটা ভালো লাগা রয়েছে পড়াতে চাওয়া নিয়ে তো কোশ্চেন কি করতে পারে? কোন ক্লাসকে পড়ান? এক্স্যাক্টলি তাদের এক্স্যাক্টলি তুমি তখনই প্রশ্ন করবে না এক্স্যাক্টলি তুমি কোন ক্লাস পড়ো তো এইবার তোমার কি হবে এইবার বুদ্ধির কাজ যে আমি স্যার 11-12 এর বাচ্চাদের পড়াই ব্যাস তোমাকে তো ওখান হ্যাঁ, থেকে আমি 11-12 এ আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই আর কিছু তো বলার নেই আমার বোন একজন মামাতো বোন আছে মামার। তো ফোন করে যখন ও পাস করছে পলিটিক্যাল সায়েন্সে তো ইংলিশে অনার্স। তো ওকে ওই জায়গাগুলো আমি দেখিয়ে দিই। ওগুলো কি বলা যাবে? তুমি ওই পাস কোর্সের জন্য ওখান থেকে আর প্রশ্ন করবে তুমি 11-12 পড়ছো তো 11-12 এর বই পড়া আছে তো তোমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি ওটারই পরীক্ষা দিচ্ছ তো হুম, তোমাকে যখন হুম। জিজ্ঞেস করবে তুমি ওটাই বলবে যে আমি স্যার 11-12 এ পলিটিক্যাল সায়েন্স পড়াই ব্যাস তাহলে এবার ওনারা ওখান থেকে প্রশ্ন করবে অ্যাকচুয়ালি ওখান থেকে তোমাকে প্রশ্ন করবে তুমি যদি এটা নাও বলো তাও ওখান থেকে প্রশ্ন করবে আর তুমি যদি এটা বলো তাও তোমার কোনো সমস্যা নেই বরং এটা তোমার সুবিধা হলো যে তোমার যে পড়ানোর ক্যাপাবিলিটি আছে সেটা তুমি বলে দেবে ব্যাস আর স্যার আমাকে ক্যালকুলেটেড আনসার সবসময় ক্যালকুলেটেড আনসার কোনো ফাউল স্যার বলবে না বাড়িতে কতজন আছে কি বলবো? আমি তো কোয়ার্টারে থাকি। তাহলে সেটাই বলবে যে আমি বাড়ি থেকে দূরে থাকি কোয়ার্টারে থাকি সেটাই বলতে হবে বাড়িতে কিন্তু এটা জিজ্ঞেস করে না খুব মানে রেয়ার মানে করে মানে যেমন রমেশকেই করেছিল যে ওকে ও যখন বলেছে এরকম যে হ্যাঁ আমি স্যার এই নিয়ে 4 বার স্যার ডাব্লিউবিসিএস এর গ্রুপের ইন্টারভিউ দিতে গেলাম কোনোবারই হচ্ছে না তো বলেছে 4 বার ধরে এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছে কাজকর্ম অন্য পরীক্ষা দাও বলে না স্যার আমি স্যার ডাব্লিউবিসিএস দেবো এই যে যখন এরকম একটা অ্যারোগ্যান্স এর কথা বলেছে তখন বলেছে তোমার পরিবারে কে আছে তখন বলছে আমার সেই একান্নবর্তী পরিবার আমাদের 37 জন আমাদের ফ্যামিলি মেম্বার আছে
আমাদের স্যার সব চাকরি করে, বলেছে ও তোমার কোনো চাকরি করার প্রয়োজন নেই, ঠিক আছে যাও তুমি এসো। এটা যেন এইরকম না হয়, মানে তোমার উত্তরটা এমন হয় যেটা মানে তোমার সাজুজ্য, মানে তুমি বলো সেটাই বলো, কোয়ার্টারে বলো, কোনো তাতে কোনো সমস্যা নেই, বলতে তো পারো। হাসবেন্ড চাকরি করে, আপনি তাহলে কেন চাকরি করতে চাইছেন? তাহলে তো আপনারা আলাদা পোস্টিং দিলে তো এরকম কথা তো মানে বলাটা মানে গর্হিত আমি কয়েক অপমান। জায়গায় দেখছিলাম স্যার, সবাই এই ধরনের কোয়েশ্চেন করছে বলছিলেন, তাই আমি ভাবছিলাম যে মানে কি সেটা বলবো। মানে সে তো আমার মানে এখানে অনেকেই আছে যারা সব হাজবেন্ডরা চাকরি করে, কলেজে প্রফেসর হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। আছে। বা কলেজে তাহলে পোস্টিং যদি স্যার দূরে হয়, তাহলে কি আপনি চাকরি করবেন? এই প্রশ্নটা করতে পারে, কিন্তু এটা মানে হাজবেন্ড চাকরি করে তার মানে আমি করতে পারি না, এটা কোনো কথা না, এটা কোনো যুক্তি না। তো তুমি যদি এটা মনে করো যে এটা তুমি, যেহেতু তুমি এটা ওদের কাছে মানে তুমি না বললে ওরা জানবেন না, তো ইউ ক্যান সে কি এরকম বলতেই পারো। আর যদি তুমি এটা মানে মানে ম্যারেড তো বলবে, মানে ওদের কাছে ডেটা তো রয়েছে, ম্যারেড বলে ডেটা তো রয়েছে, মানে সেটাকে তুমি দোহাতে পারবে না, তুমি বলবে কোনো অসুবিধা নেই, ওটা কোনো নয়। তোমার যদি বলে যে হ্যাঁ আপনি তাহলে আবার চাকরি করছেন কেন, তুমি উত্তরটা সাজিয়ে রাখো, তুমি বলো যে আমি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক হ্যাঁ। মহিলা, আমি যে ছোটবেলা থেকে আমার মা বাবা পড়িয়েছে, বাবা মার, বড় হ্যাঁ, হ্যাঁ। হয়েছে, ফলে আমার তো মনে হয় যে কোথাও গিয়ে আমি স্বাবলম্বী হলে আমি মা বাবাকে সাপোর্ট করতে পারি, কারণ মা বাবাদের বয়স হচ্ছে। তুমি এটা বলবে, এর থেকে বেটার উত্তর, রিয়েলিস্টিক উত্তর, এর কোনো বানানো গল্প নয়, সেটাই হুম। তুমি বলবে। আর তোমাকে যদি বলে যে তুমি যেতে পারো, তুমি অবশ্যই স্যার আমি তো ডেডিকেটেড ফর দি মানে সেই এই সেক্টরে যেটা যার যার যে কোনো জায়গায় আমার চাকরি দিতে পারে, তারা সুইচ অফ হয়ে যাবে এটা। তো আমার পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় চাকরি হতে পারে, তো এই জন্য আমার কোনো অসুবিধা নেই, কোনো আমার সমস্যা নেই, সেটা তুমি বলে দেবে। কোনো কোনো জিনিস এমন সত্যি কথা বলবে যেন ওদের মনে হয়, বা তোমাকে যদি বলে যে তোমার আপনার দুটো খামতি বলুন, কি বলবে? আমার যেটা খামতি হয়, আমি যদি কাউকে বোঝাতে শুরু করি, মানে আমার সবসময় মনে হয় যে পুরোভাবে যেন সেই জিনিসটা বুঝে, মানে আমার নিজেরই টেনশন লেগে থাকে যে ও সব শোনো, বুঝেছে তো পুরো। একটা মুখড়া আছে, ইন্ট্রোডাকশন আছে, তুমি বলবে স্যার প্রত্যেকটা মানুষের কিছু দোষ গুণ নিয়েই তৈরি, আমার মধ্যেও প্রচুর দোষ গুণ মানে দোষ ছিল, আমি সেগুলোকে কিছুটা চেঞ্জও করেছি। এখন আমার যেটা মনে হয় যে আমি কোনো কিছু কাউকে যখন বোঝাতে শুরু করি, বিশেষ করে পড়ানোর সময় এটা হয়, তখন একটু হাসবে যে যে কোনো কিছু যদি বোঝাতে শুরু করি, যতক্ষণ না সে বুঝবে আমি ঠিক এদিক ওদিক থেকে যত রকম সম্ভাবনা রয়েছে সবগুলো প্রচেষ্টা করে আমি সেটা বোঝানোর চেষ্টা করি, এটা বলবে। তখন এই যে তুমি বললে, তুমি কিন্তু ওখানে একটা একটা হিন্ট দিয়ে রাখলে যে ওনারা যাতে তোমাকে আবার প্রশ্ন করে, কিরকম হিন্ট? তুমি বললে না আমার দোষ ছিল, আমি সেগুলোর উপর কাজ করে ঠিক করেছি, এই যে তুমি বললে, তাহলে ওরা তখন জিজ্ঞেস করবে যে আপনি যে বললেন আপনার দোষ অনেক ছিল, তো সেই দোষগুলো ঠিক করেছেন, কি দোষ ছিল আপনার? তখন তুমি আবার একটা রিয়েলিস্টিক উত্তর বলবে যে স্যার 1 বছর আগে মোবাইলে খুব অ্যাডিক্টেড হয়ে গেছিলাম, প্রচুর রিলস ফিলস দেখতাম, তো ওইটা থেকে আমি বেরিয়ে এসেছি, ওটা আমি এখন শুধু পড়াশোনার কাজে যেটুকু দরকার সেইটুকু মোবাইল ফোনটা ইউজ করি। এই যে তুমি বললে, এই উত্তর তো বানানো, এটা উনিও এর যা মানে প্রভাবিত, মানে উনিও এটা নিজেও এক্সপিরিয়েন্স করেছেন, মোবাইলের দ্বারা আমরা কম বেশি সবাই অ্যাডিক্টেড একটা সময় হয়েছিলাম বা এখনো হয়ে আছি। তো সেটা যখন বলবে রিয়েলিস্টিক মনে হবে, আর এটা কোনো সমস্যা নেই, সোজা দিয়ে বলতে লাগবে না যে আমার এইটা খারাপ খামতি, যেটাই খামতি বলবে সেটা পজিটিভলি বলবে, এবং এইভাবে একটা ইন্ট্রোডাকশন দিয়ে বলবে। মানে বাংলা কথা যখনই বলবে একটু ক্যালকুলেশন করে বলবে, আর যদি মনে হয় যে এটা ক্যালকুলেশন তোমার কন্ট্রোলে নেই, তাহলে তুমি বলবে স্যার এটা আমার এই মুহূর্তে জানা নেই, বা স্যার আমার এটা জানা নেই, আমি এটা জেনে নেওয়ার চেষ্টা করবো, বা এটা আসলে মনে পড়ছে না। মানে প্রশ্নের ক্ষেত্রে মনে পড়ছে না বলতে পারো, কিন্তু এই ধরনের রিয়েলিস্টিক প্রশ্নের ক্ষেত্রে তো ওটা বলা যায় না, এটা তো বলতে পারছি স্যার এটা আমার তো একদমই মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, এটা আপনি স্যার অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন করুন, এটা করা যায়, মানে এরকম বলা যায় যে স্যার অন্য জায়গা থেকে প্রশ্ন করুন। দেখা যাচ্ছে অনেকগুলো একই জায়গা থেকে, যখন দেখা গেলো সার্চ জিজ্ঞেস করলাম, তারপরে আসিয়ান জিজ্ঞেস করছি, তারপরে তোমাকে ইউরোপিয়ান ইউনিয়ন জিজ্ঞেস করছি, একে করে জিজ্ঞেস করছি, তুমি না 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 বলে যাচ্ছ, একটা দুটো না বলেছো আর বলবে না, তখন বলবে যে স্যার এগুলো তো সিলেবাসের মধ্যে নেই, মানে কার আমাদের এসএসসি সিলেবাসে। এসএসসি সিলেবাস 11-12 বই তো আছে, 24 আচ্ছা, ইংলিশ আচ্ছা। ওদের রয়েছে, তুমি তো ওদেরকে পড়াবে। আর তোমার এখানে তোমার কোয়ালিফিকেশন কি, কিসের জন্য তুমি 10 মার্কস পেয়েছো, 10 মার্কস, আচ্ছা, আচ্ছা। কিসের জন্য? এই তো মাস্টার ডিগ্রি। মাস্টার হুম। ডিগ্রি, মাস্টার ডিগ্রি থেকে কেউ প্রশ্ন করতে পারে। তোমার তার সঙ্গে তুমি বিএড করেছো, সেটা তোমার কোয়ালিফিকেশন, তোমাকে বিএড থেকে প্রশ্ন করতে পারে, প্লাস 11-12 বই থেকে তো করবে। তো সেই জন্য আহ, এই সেক্টর গুলো ভালো করে
দেখে যাবে, ঠিকঠাক হবে, বেশি টেনশন নেবে না, কেয়ারফুলি থাকবে, যে যা উত্তর দেবে একটু গুছিয়ে দেবে, দরকার হলে বলবে না বা স্কিপ করার চেষ্টা করবে, বাট যেটা বলবে সেটা একদম স্পষ্ট করে একদম দৃঢ়ভাবে বলবে। আর যখন ক্লাস নেবে তখন একটুখানি পজিটিভ ওয়েতে দেবে। স্যার আপনি কার নাম বললেন যেন অন্তরা? ওর আমাকে একটু পাঠালে আমি একটু দেখি। সঙ্গীতা, হ্যাঁ। আমাকে একটু সেন্ড করবেন স্যার। স্যার আমার কি নামের জন্য কি ১ম দিকে অনেকে ১৬ তারিখে ১৫ তারিখে আমার একদম 11 তারিখ 12 অনেক জায়গায় ডেটে পড়েছে, জানি না নামের জন্য কি আমার মনে হচ্ছে, দেখছি আমি তোমাকে বলে দিচ্ছি, আমার এখানে আছে হচ্ছে তোমার 9 তারিখে, 8 তারিখে আছে, দেখো নীতিশের আছে, তাহলে এন দিয়ে রয়েছে, এরকম নয়, তাহলে আট হ্যাঁ, তারিখে আর কারণ নেই, শুধু নীতিশের আছে। 9 তারিখে আছে তৃষা, তৃষার আছে, সঙ্গীতার আছে 9 তারিখে, রাজর্ষির আছে 9 তারিখে, সুশান্তর আছে 9 তারিখে, মধুশ্রীর আছে 9 তারিখে, কামালের আছে 9 তারিখে। আচ্ছা, অ্যাডলিনেরও আছে, আচ্ছা তোমার আছে 9 তারিখে, তাহলে হ্যাঁ, এতগুলো ৯ তারিখ। 9। আচ্ছা, আব্দুল ছিল, আব্দুল ইসলামপুরে স্কুল পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইসলামপুর স্কুল পেয়েছে। ও তো ও হ্যাঁ, তো আর এইটাতে আসবে না। না না, ওইটা দিতে আসবে, মানে স্যালারি তো স্কুলের সেম, স্যালারি তো সেম, কিন্তু ও মাদ্রাসায় পড়াতে চায় না, ও হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, মানে সিম্পল কথা, ও হচ্ছে ওই আরবি ফারবি উর্দু ফুর্দু জানে না, ওখানে নাকি হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ। অনেক সময় প্রেশারাইজ করে যে বলতে হবে, তো সেই বলবো। জন্য ও তো ওর তো বেঙ্গল বোর্ডে আসছে। ওর ইসলামপুরে স্কুল পেয়েছে। কিন্তু এই প্যানেলের তো কোনো ভরসা নেই। তাও আসবে এই প্যানেলে। এইখানে যে ভরসা নেই, ও ওখানে জয়েন করে যাবে তো, ওর পুলিশ ভেরিফিকেশন চলছে এখন, মানে আজকালের মধ্যে পুলিশ ভেরিফিকেশন আছে, না ও স্যার আমি জয়েন করে এটার যাবে। কথা বলছি। এসএলএসটি 2 এর তো কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ নেই, কিন্তু ওর ইচ্ছা এটা আছে, আমি বলেছি সেটা, যে দেখো মাদ্রাসা সার্ভিস আসলে কি হবে, ওখানে চাপ কম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু আজ থেকে কাল থেকে ভবিষ্যতে চাপ বেশি, আর মাদ্রাসা সার্ভিসটা ও নিজের মতো করে যেমন স্টেবল আছে স্টেবলই হুম। থাকবে, ওখানে কেউ আবার বাইরে থেকে নাকি দালালি করতে পারবে না, ওখানে কোনো নোটিশ নোটিশ রিজার্ভ। দিয়েছে নাকি যে এটা রায়ের মানে কোর্টের রায়ের উপর ডিপেন্ড করছে, যে কোনো সময় যদি চাকরি পেয়েও চলে যেতে পারে, এরকম একটা সে তো নোটিশ যেতেই দিয়ে। পারে, তো দেখতে পেলে 10 বছর 11 বছর পরে চাকরি চলে গেল, সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরির কোনো ঠিক নেই, তার থেকে অনেক বেশি মাদ্রাসা, সেটাও যে যাবে না তারও কোনো মানে, সেটা নিয়েও কেস আছে, তো মাদ্রাসা নিয়েও কেস আছে, মাদ্রাসার গ্রুপ ডি নিয়ে কেস চলছে অলরেডি, যত গ্রুপ ডি পোস্ট আছে, তো সেটা কিছু করার নয়, ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে গেলে এটা এইটুকু রিস্ক নিতে হবে, যে আমার চাকরি থাকবে কি থাকবে না, 10 বছর পরে গিয়ে সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হতে পারে। তো যাই হোক, ওকে আমি বলেছি ওটা জয়েন করে যাবে, আর এটাতেও ও পরীক্ষা তো দিক, মানে ইন্টারভিউ দিয়ে আসুক, দেখা যাবে। মৌলিক কর্তব্যও পড়াবে বলছিল। হুম, মৌলিক কর্তব্য। ঠিক আছে। এখন তো আর যদি কোয়ারিজ থাকে জিজ্ঞেস করে নাও, আর কি প্রশ্ন করেছিলাম আমি যেগুলো তো বলতে পারলে না, যদি উত্তরগুলো না জানা থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি দিয়ে দেবো। ঠিক ওকে আছে, স্যার। স্যার আমাকে একটু ওর সঙ্গীতার কি আমি ওর দিচ্ছি। একটু ডেমোটা পাঠান, আমি একটু দেখবো। হ্যাঁ, দেখে। চল, গুড নাইট। ওকে।